প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেরকম আমরা 5 বছর চাই, ঠিকই একইভাবে সমগ্র বাংলাদেশের জনগণকে আমি বলবো, আপনারা প্রফেসর মোহাম্মদ কোনো কাজের ব্যাঘাত না করে এক দাবি নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অফিসের সামনে শৃঙ্খলার সাথে দাঁড়ান, আসিফ নজরুলের ছবি নিয়ে এবং আসিফ নজরুলের নাম দিয়ে, যে আসিফ নজরুলকে আমরা এখান থেকে বরখাস্ত চাই। কারণ আসিফ নজরুল সরলে পরে 3 শয়তানের একটা বড় শয়তান চলে যাবে, আর 3 শয়তানের একটা বড় শয়তান চলে গেলে কিন্তু ওই শয়তানের আঁকড়াটা এমনিতেই দুর্বল হয়ে যাবে। তাই চলুন, 16 বছর মনে করেছিলেন হাসিনাকে সরানো সম্ভব নয়, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস ছাড়ি নাই। ইনশাল্লাহ সব সম্ভব আল্লাহর রহমতে। আগে নিজে চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ কখন সাহায্য করবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত, আমি বলার কেউ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আসিফ নজরুল স্যারকে নিয়ে, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তো আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের জামিন করে দিচ্ছে, এরকম অভিযোগ আছে। এটা আমার মুখের কথা নয়, এগুলো অনেকগুলো গণমাধ্যমে উঠে এসেছে। এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মডেল মেঘনা আলমের গ্রেপ্তার সঠিক প্রক্রিয়ায় হয়নি আইন উপদেষ্টা। আওয়ামী লীগ ঘনিষ্ঠ একজন নর্তকীকে গ্রেপ্তার করার কারণে কয়েক ঘন্টার মধ্যে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে আসিফ নজরুল স্যার ডিবি প্রধানকে সরিয়ে দিয়েছে এই নর্তকীকে গ্রেপ্তার করার কারণে। তো এই নর্তকী আসলে কে, এবং আসিফ নজরুল, মাসুদ কামাল এরা কেন এর পক্ষ নিচ্ছে, এই বিষয়টা বুঝতে হলে আপনাদের একটা ভিডিও দেখতে হবে। সেই ভিডিওটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নিউজ চ্যানেল বাংলা এডিশনের একটা প্রতিবেদন। তো চলুন আগে আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। গত 9 এপ্রিল রাতে মডেল মেঘলাকে হানি ট্র্যাপের অভিযোগে ঢাকার বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয় মডেল মেঘলাকে। গোয়েন্দা পুলিশের তদন্তে মডেল মেঘলা আলমের বিরুদ্ধে হানি ট্র্যাপের অভিযোগের সত্যতা নিশ্চিতের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। মেঘলা আলম সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল বলে গোয়েন্দা তদন্তে উঠে আসে। দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করে বলেছেন, মেঘলা আলম এবং তার সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। ওই ঘটনায় পুলিশ তৎপর হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পায় বলে জানা যায়। এছাড়াও মেঘলা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই তথ্য দেশ বিরোধী একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়। বিশ্লেষকদের ধারণা, তারা বিদেশি কোনো বাংলাদেশ বিরোধী গোষ্ঠীর হয়ে বাংলাদেশে কাজ করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘলার ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোজাম্মেল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। জানা গেছে, মেঘলা আলম সেলিব্রিটি শো এর কথা বলে রাষ্ট্রদূত সহ কূটনৈতিক পাড়ার বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে মিশতেন। তার সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ ও দেহ ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। ফলে আর্থিক সুবিধা, তথ্য পাচার, ভিসা তদবির, এমনকি আদম পাচারের মতো কাজ করত মেঘনা সিন্ডিকেট। হানি ট্র্যাপার ও দেহ ব্যবসায়ী মডেল মেঘলাকে গ্রেপ্তারের পর বিষয়টি আলোচনায় আসলে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কিন্তু উনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। মেঘলা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ কামাল এই মডেলের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা, মেঘলা আলমকে গ্রেপ্তারের সময় তিনি ফেসবুক লাইভে গিয়ে তার বাসায় পুলিশ এসেছে এবং তাকে গ্রেপ্তার করতে চান বলে জানান। তিনি সে সময় তার আইনজীবীকে নিয়ে থানায় যাওয়ার জন্য সময় চান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে। তবে মেঘলা আলম গ্রেপ্তারের পর একটি কুচক্রী মহল সেই লাইভ ভিডিও শেয়ার দিয়ে দাবি করেন মেঘলাকে অপহরণ করা হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভদ্রভাবে আমি আমার আইনজীবী সহ আসবো, আমি নিজে আসবো। কোন থানা থেকে এসেছেন? ভাতারা তো।
ওই ঘটনার প্রেক্ষিতে ডিএমপি থেকে তাকে গ্রেপ্তারের বিষয় পরিষ্কার করতে একটি বিবৃতি দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ডিএমপির সেই পোস্ট নিয়ে সমালোচনা করতে দেখা যায় সাংবাদিক মাসুদ কামালকে। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি মেঘলা আলমের অপকর্মের বিষয়টি এড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতর্কিত করে মন্তব্য করেছেন। আইনের আশ্রয়ের অধিকার তো সবারই আছে, এটা ডিএমপি কে আবার তথাপি কথাটা বলতে হবে কেন? সে সময় মাসুদ কামাল হানি ট্র্যাপের অভিযোগের পক্ষে বিপক্ষে কথা না বললেও দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসার সাথে মেঘলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটি নষ্ট হয় সৌদি রাষ্ট্রদূত ইসা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই অ্যাম্বাসেডর ইসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে পুলিশ তাকে ধরেছে। তিনি সে সময় দাবি করেন সৌদি আরবের রাষ্ট্রদূত হওয়াই ইসা ক্ষমতার প্রভাব দেখিয়ে পুলিশ দিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করিয়েছে। প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে এভাবে ধরে আনতে পারে? এছাড়াও মাসুদ কামাল ভিডিওর পুরোটা সময় মেঘলা আলমকে গ্রেপ্তারের ঘটনায় ডিবি পুলিশ ও আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে মেঘলা আলমকে নির্দোষ দাবি করেছেন। কি অপরাধ তার সেটা মেঘনা আলম জানে না, কি অপরাধ তার সেটা আমরাও কেউ জানি না। মডেল মেঘলাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র বলছে, মডেল মেঘলা আলম ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী নির্দেশ দেন ডিবি প্রধানকে সরিয়ে দিতে। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে ভারতের রয়ের এজেন্ট ওসি প্রদীপকে সহায়তাকারী পুলিশের সাবেক এসপি আল্লাহ বক্সের ছোট ভাই হলেন খোদাবক্স চৌধুরী। আল্লাহ বক্স মেজর সিনহা হত্যার পরও ওসি প্রদীপকে আইনি প্রক্রিয়ায় দায় এড়ানোর পরামর্শ দিয়েছিলেন। নিয়ে ফেললে তখন মামলা ট্র্যাক করে যাবে, মামলা নিয়ে কম্পিটেন্ট থাকবে। তাইলে তোমরা একটা কাজ করো না, 300 করে একটা মামলা নিয়ে নিতে পারো। হানি ট্র্যাপ খ্যাত মডেল মেঘলা ইস্যুতে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরানোর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, সততা এবং দক্ষতার সঙ্গে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করেছেন এই রেজাউল করিম মল্লিক। ডিবি প্রধান ভারতের চোখ রাঙানিকে পাশ কাটিয়ে ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে আটক করেছিলেন। তাই মেঘলার মতো আন্তর্জাতিক মানের দেহ ব্যবসায়ীর ইস্যুকে সামনে এনে ডিবি প্রধানকে বলি দেয়ার ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। দর্শক, আপনারা ইলিয়াস ভাইয়ের নিউজ চ্যানেল বাংলা এডিশনের প্রতিবেদনটা দেখলেন। আশা করছি এই মেঘলা আলম এবং মাসুদ কামাল, আসিফ নজরুল সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে দেশ স্বাধীনের পর থেকে 5ই আগস্টের পর থেকে জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক এগুলো ফিরে পায়নি এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি বা জামিন হয়নি, শুধুমাত্র আসিফ নজরুল স্যারের কারণে। তো আসিফ নজরুল স্যার কার হয়ে কিভাবে কাজ করতেছে, স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, সেই উপদেষ্টার অধীনে থেকেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। এবং আপনারা জানেন যে এর আগে মেজর দেলোয়ার ভাই বলেছিলেন যে আসিফ নজরুল এই জুলাই গণ অভ্যুত্থানকে চুরি করেছে। তো দর্শক, তো গতকালকে মেজর দেলোয়ার ভাই একটা লাইভ করেছেন, তিনি এই বিষয় নিয়ে লাইভ করেছেন যে মেঘলা আলমকে গ্রেপ্তার করা এবং ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া নিয়ে আসিফ নজরুল স্যারকে নিয়ে কথা বলেছেন। তো চলুন আমরা এখন মেজর দেলোয়ার ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই, তারই আরেকটি অধ্যায় যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া যেই সকল দেশবিরোধী দস্যু এই সরকারে এবং সরকারের বাইরে বসে আছে, বিভিন্নভাবে বাংলাদেশ এবং জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সম্ভব হলে আপনাদের কিছু প্রশ্ন নিব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ইদানিং পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তথাকথিত বাংলাদেশের মিস আর্থ মেঘনা আলম কিভাবে এখন মিস নর্দমায় পরিণত হয়েছে এবং তাকে গ্রেফতার নিয়ে কি ষড়যন্ত্র, একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার ডিআইজি রেজাউল করিম মল্লিককে বলির পাঠা দেওয়া হচ্ছে বা হয়েছে, সেই ব্যাপারে আপনাদেরকে আজকে আমি চেষ্টা করব যতটুকু প্রয়োজন জানাতে, যার উদ্দেশ্য হচ্ছে আমরা এত বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সত্যকে তুলে ধরেছি,
বহু বছর ধরে আল্লাহর রহমতে স্বৈরাচারের পতন হয়েছে রক্তের বিনিময়, কিন্তু এখনও দেশ মুক্ত হয়নি। সুতরাং আমাদেরকে আলাদা আলাদা দলে দলে এবং ব্যক্তিগতভাবে আলাদা হয়ে গেলে চলবে না। আমাদের সবাইকে একত্রে থাকতে হবে। এখনও দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। মেঘনা আলমের ঘটনার পিছনে এবং ডিআইজি রেজাউল করিমকে কারা ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হলে চলুন আমরা 16ই সেপ্টেম্বর 2020-এ একটা সাংবাদিক কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াসের সাথে, আমার দুইজন পছন্দের মানুষের সাথে আমার অল্প একটা ভিডিও দেখে আসি। এবং সেই সময় 2020-এ যাদের স্মরণ আছে, 31শে জুলাই আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বা বাংলাদেশ সেনাবাহিনীর একজন তরুণ প্রাণ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কি করে ভারতীয় জঙ্গি পুলিশ তাকে হত্যা করেছিল। তারপর পরই অনেকগুলো ভিডিও করেছি। সাংবাদিক কনক সারোয়ার আমাকে গেস্ট হিসেবে ভিডিও করেছেন ওনার চ্যানেলে। আজকে তারই একটা অংশ এবং তার সাথে কিছু অংশ জুড়ে দিয়েছে আমি যে ষড়যন্ত্রকারীদের পরিচয় দেওয়ার জন্য করে আমি কনক সারোয়ারের কাছ থেকে অনুমতি নিয়েই তার ভিডিওর কিছুটা অংশ আমি শেয়ার করছি। ওনারা খুব বেশি মাথা করছে, ওই আমাদেরকে ইচ্ছা মতো পেটেছে এবং তারা যাতে দাগ না হয়, দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে। আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের দাগ আছে। হ্যাঁ, কি খবর প্রদীপ? এই কোরবানির দিন গরুর মধ্যে তুমি কি? স্যার এটা মহা বিপদে পড়ছে স্যার, একটু আপনার সাহায্য লাগছে স্যার। তখন স্যার মামলা ট্র্যাক করে যাবে স্যার, মামলা নিয়ে সুবিধা থাকবে। তাইলে তোমরা একটা কাজ করো না, 300 করে একটা মামলা নিয়ে নিতে পারো। চেয়ারম্যান নাকি? ও স্যার অবসরপ্রাপ্ত স্যার। ও তাইলে আর এত জ্বরের কি আছে? এটা কি মনে করেন এই যে ভিডিওটি? প্রথম কথা বলবো যে একটার পর একটা নাটক দেখতে দেখতে এখন চিন্তা ভাবনাটাই অন্যরকম হয়ে গেছে। এই যে একটা নাটক উপস্থাপন করা হলো, পরিকল্পিতভাবে ভিডিওটা করা হলো এবং এমন একটা মানুষ বা এমন কিছু মানুষ বলছে যাদের মতো বাংলাদেশের ইতিহাসে পুলিশের জঘন্যতম দুইটা ব্যক্তি, এই প্রদীপ এই পর্যন্ত 200-250 মানুষ জানা মতো মানুষকে হত্যা করেছে জঘন্যভাবে, সাংবাদিকের চোখে মরিচের গুঁড়া ঢেলেছে এবং প্রস্রাব পানি যখন খেতে চেয়েছে প্রস্রাব খাইয়েছে। এবং মেজর সিনহা যখনও মারা যায় নাই, তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলা পুট দিয়ে চেপে ধরে রেখেছে। এই কথাটা, লাস্টের কথাটা যেটা বললাম, এই কথাটা শুনলে অথবা পড়লে সমগ্র সশস্ত্র বাহিনীর সকল সদস্যের রক্ত টকবক করতে থাকে। আপনি শুনছিলেন, কি মনে করেন দেলোয়ার ভাইয়ের, মেজর দেলোয়ার হোসেনের যে আলোচনা, প্রদীপের যে বক্তব্য, সেনাপ্রধানের যে বক্তব্য, সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি মনে করেন? ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জনাব মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন ভাইকে, যে উনি আজকে যে কথাগুলো বলছেন এবং প্রকাশ্যেই এসেছেন। উনি চাইলে কানাডাতে আছেন, ভালোই তো ছিলেন, কথা না বললেও পারতেন। বাংলাদেশের শত শত সেনাবাহিনীর অফিসার সেই 25শে ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে আছেন, যারা একেবারে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছে না। সব জানেন, দেলোয়ার ভাই থেকে শুরু করে সবাই কিন্তু সব জানেন, কিন্তু কথা বলছে না। তো দেলোয়ার ভাইদের মতো অনেকেই কথা বলা অন্তত শুরু করেছেন। এটাই হচ্ছে আমাদের জনগণের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আপনাদের জায়গা থেকে একেবারে বস্তুনিষ্ঠ যে কথাগুলো শুনতে চায় মানুষ, যেটা আসলে বাংলাদেশে ঘটছে, সেই কথাগুলো শুনতে চায়। সুতরাং আপনাদেরকে ভিডিওটা দেখালাম শুধুমাত্র প্রসঙ্গটা টানার জন্য। এই আজকে ডিআইজি রেজাউল করিমের বিরুদ্ধে যারা এই দুষ্কর্মে নিয়োজিত, তারা কিন্তু আজকের নূতন পাপী নয়, তারা পুরনো পাপী। এই ভিডিওতে যে ওসি প্রদীপের আলোচনা শুনলেন, টেলিফোনে আলোচনা শুনলেন, যেই তদানীন্তন পুলিশের এসপি আল্লাহ বক্স, যেই আল্লাহ বক্স ওসি প্রদীপকে কুবুদ্ধি দিচ্ছিল যে কি করে মিথ্যা মামলা করা যায় এবং ওসি প্রদীপকে রক্ষা করা যায়। এবং ওসি প্রদীপ যখন তার প্রশ্নের উত্তরে বলল অবসরপ্রাপ্ত অফিসার, সেই আল্লাহ বক্স অত্যন্ত তাচ্ছিল্যের সাথে
ও অবসরপ্রাপ্ত অফিসার, তাহলে তো কোনো ব্যাপারই না, এদেরকে মেরে ফেলা কোনো বিষয় না এবং এটার কোনো বিচার আচারও হবে না। সুতরাং আমি আবার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদেরকে আজ থেকে প্রায় 4.5-5 বছর আগের এই ভিডিও এবং এই আমার কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং সেই সকল দুষ্কৃতিকারীদের আবার সামনে নিয়ে আসার জন্য আমি সেই স্মৃতিচারণটা আপনাদের জন্য করলাম। একই সাথে আজকে ডিআইজি রেজাউল করিমের পিছনে কে লেগেছে? সেই আল্লাহ বক্সের ভাই খোদা বক্স। মা বাবা জানি না, হয়তো মনে করেছিলেন তার সন্তান এরা জীবনে পাপ কাজ করবে, কিন্তু তাদের নাম আল্লাহ আর খোদা রাখার কারণে মাপ পেয়ে যাবে কিনা, এই জন্য এই চিন্তা করে তাদের নাম রেখেছিলেন কিনা জানি না। তবে নামগুলা কি দেখেন আর কামগুলা কি দেখেন। এই আল্লাহ বক্সের যে ওসি প্রদীপকে রক্ষা করার চেষ্টা করেছিল, এই আল্লাহ বক্সের ভাই হচ্ছে খোদা বক্স, যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এই খোদা বক্স ছিল 2006-7 সালে আইজি, পুলিশ প্রধান ছিল এবং তার পরবর্তীতে 2011 সালে হাসিনা ক্ষমতা আসার পরে 21শে আগস্টে গ্রেনেড হামলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। 2011 সালের পরে 2018 সালের অক্টোবরে তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং ঠিক তার 3 মাস পরে 2019 সালের ডিসেম্বরে এই খোদা বক্সকে জামিন দেওয়া হয় এবং 2024 সালে এই সরকার রক্তের উপর দিয়ে এই সরকার যখন এসে ক্ষমতায় বসে, তখন কিন্তু এই খোদা বক্সকে 21শে আগস্টের গ্রেনেড মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয়। অথচ এই ডিআইজি রেজাউল করিমের সাথে আমার অনেক বছর আগে কথা হয়েছিল। উনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন যে গত এতটা বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ওনার উপর কি অত্যাচার নির্যাতন করেছে এবং ওনাকে কিভাবে বঞ্চিত করেছে। আমি ওনাকে বলেছিলাম, ইনশাল্লাহ দিন আসবে, আল্লাহ দিন দেখাবেন, আল্লাহ আপনাকে সেই জায়গায় বসাবেন যখন আপনি ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে উনি ডিবি প্রধান হিসাবে ওনাকে বসানো হয়েছিল। আল্লাহ ওনাকে সম্মানের সাথে সেখানে বসিয়েছিলেন এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতীয় পোষা সমস্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে, মন্ত্রী থেকে আরম্ভ করে যত এমপি, এদেরকে প্রায় 200-এর উপরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এদেরকে অল্প সময়ের মাঝখানে গ্রেফতার করে। শুধু তাই নয়, যে ভারতের জঙ্গি সংস্থা যে বাংলাদেশকে দখল করার জন্য এবং বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কচি কচি মুসলমান ছেলেমেয়েদেরকে পথ ভ্রষ্ট করে ইসকনে অংশগ্রহণ করার জন্য যে চিন্ময়, ইসকনের চিন্ময় উঠে পড়ে লেগেছিল, এই বদমাশ, এই দেশদ্রোহীগুলা, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীগুলাকেও কিন্তু এক হাতে এই ডিআইজি রেজাউল করিম গ্রেফতার করে, দেশপ্রেমিকের ভূমিকা পালন করে। সে নিজেকে এতটাই বিপদে ফেলে যে দিনরাত সে ভারতীয় এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী এবং অন্যান্য সন্ত্রাসীদের দিনরাত হত্যার হুমকি পেতে থাকে নিজের উপর এবং তার পরিবারের উপরে। সেই সকল উপেক্ষা করে সে কাজ চালিয়ে যেতে থাকে, দেশপ্রেমিকের মতো কাজ চালিয়ে যেতে থাকে মাথা উঁচু করে। ওনার স্ত্রী কিডনি এবং অন্যান্য সমস্যায় ভুগছেন, ওনাকে সময় পর্যন্ত দিতে পারেন না উনি। ওনার 2টা মেয়েকে উনি স্কুলে পাঠাতে পারেন না, বাসায় বসিয়ে রেখেছেন জীবনের ভয়ে, নিরাপত্তার কারণে। আজকে আমরা এতটা বছর স্বৈরাচারী হাসিনার পতনের জন্য যুদ্ধ করেছি। আমরা যদি সবাই আজকে একত্রে দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে, সে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর হোক, সিভিল প্রশাসনের হোক, পুলিশের হোক, দেশপ্রেমিক যারা যারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করছে, তাদের পক্ষে না দাঁড়াই, তাহলে জেনে অথবা না জেনে আমাদেরও কিন্তু মুনাফিকি হয়ে যাবে, বেঈমানি হয়ে যাবে এবং দেশদ্রোহিতা হয়ে যাবে। আর আমরা যদি আজকে এইসব বীরদের, দেশপ্রেমিকদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে। আজকে পুরা ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স। সেই কিন্তু ফোন করে রেজাউল করিমকে, ডিআইজি রেজাউল করিমকে বলে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে, এবং
এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নাই, খোদাবক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। শুধু তাই নয়, মেঘনা আলম সেই দিকে একই সাথে অত্যন্ত কোঅর্ডিনেশনের মাধ্যমে মেঘনা আলম ভিডিওতে যায়, ভিডিওতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিমে সে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই, সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে এবং সে নাটকীয়ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ করা নাড়ছে ইত্যাদি ইত্যাদি। বাকি সব আপনারা জানেন। পরের দিন সকালবেলা খোদাবক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে। ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনা আলমকে রিমান্ডের রায় দেওয়া? রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের, আর সেই আদালতকে চালায় আসিফ নজরুল। যেই আসিফ নজরুল 1500+ রক্তের বিনিময়ে 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তের উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল এবং সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে, যা প্রফেসর ইউনূস বুঝতেও পারেন নাই কি হয়ে গেল। তাই প্রফেসর ইউনূস বহুবার ব্যাখ্যা করেছি সম্পূর্ণ সক্রিয়তার সাথে স্বাধীনতার সাথে কাজ করতে পারছেন না, কারণ এখনো ভারতীয় এবং আওয়ামী আসিফ নজরুল এবং চুপ্পু রয়ে গেছে। তাই দ্রুত আইজি ফোন করে, বর্তমান আইজি ফোন করে ডিআইজি রেজাউল করিমকে বলে তুমি আর অফিসে এসো না কালকের থেকে। রেজাউল করিম কিছুই জানতো না। যারা মেঘনা আলমকে গ্রেফতার করতে যায় তাদের সাথেও রেজাউল করিমের কোনো যোগাযোগ ছিল না, কয়েকবার ফোন করেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। অথচ আইজি এবং এই খোদাবক্স মিলে তাকে ইতিমধ্যে ডিবি প্রধান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেয়। অথচ এই নাটকটা সাজানো হয়েছে যে খোদাবক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে, আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম, আসিফ নজরুল ও হানি ট্র্যাপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সুতরাং মেঘনা আলমও থ্রেট দিয়েছে আসিফ নজরুলকে তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে। সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই, কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত তখন কিন্তু সমস্ত হরহর করে সব কিছু বেরিয়ে আসতো। কিন্তু আজকে এই আসিফ নজরুল এবং খোদাবক্সরা মিলে এবং আইজির নীরবতায় এবং কি বলে এটাকে পরোক্ষ সহায়তায়, আমি প্রত্যক্ষ বলবো না, পরোক্ষ সহায়তায় এবং আসিফ নজরুল এবং খোদাবক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে। কেন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে? কারণ মেঘনা আলম হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে। আমি আর ওনার নাম ছবি আমি কিছু দেখাতে চাই না, কারণ আদালতে যখন মেঘনা আলম যাবে তাকে মেডিসিন দেওয়া হবে, অটোমেটিক তার দেহ ব্যবসার সমস্ত খবর বেরিয়ে যাবে। তাকে হানি ট্র্যাপ করেছে, হানি ট্র্যাপ যাকে করেছে তার দোষের আগে যে হানি ট্র্যাপ করেছে তার দোষ আগে। সুতরাং সৌদি আরব কি ব্যবস্থা নিবে না নেবে সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমরা ওইদিকে যাব না। কিন্তু আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে দেশ নিয়ে। এবং মেঘনা আলম যেহেতু এবং আসিফ নজরুল খোদাবক্স দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আপনারা দেখেন বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে এই খবর যতটুকু না ফলাও হয়েছে, সবচেয়ে আগে ফলাও হয়েছে ভারতের মিডিয়াতে। তার কিছু কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই। দেখেন, এটা একটা ভারতীয় মিডিয়া, সেখানে মেঘনা আলমকে তার নর্দমা সুন্দরী তাকে দেখিয়েছে, আপনারা দেখেন। তারপরে আরেকটা মেঘনা আলমের ভারতীয় পত্রিকার সমস্ত খবর, এবং ভারতীয় পত্রিকার যে বড় বড় পত্রিকা আছে সমস্ত বড় বড়, আমি অল্প কয়েকটা দেখালাম এখানে। তার মাঝখানে এনডিটিভি, যেই টিভিটা হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী একটা চ্যানেল। আপনাদের যাদের মনে আছে, সেই বিডিআরে 57 জন সেনা হত্যার শুরুতেই যখন জেনারেল শাকিলকে হত্যা করা হলো, বাংলাদেশের কোনো মানুষ, কোনো মিডিয়া, এমনকি সশস্ত্র বাহিনী যারা আশেপাশে গেটের বাইরে ছিল তারা পর্যন্ত জানার আগে কিন্তু এনডিটিভি
সবার আগে জানিয়ে দিয়েছে যে জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। কারণ সেটা যেহেতু হাসিনা এবং বিডিআর পরিকল্পনায় ছিল, সেটা তাদের পরিকল্পনায় হয়েছে, তাই খবরটা তাদের হাতে রেডি ছিল, শুধু খবরটা কখন প্রকাশ করবে সেই অপেক্ষায় তারা ছিল। আজকে সৌদি আরবের দূতকে অপমান করে বাংলাদেশে পৃথিবীর সামনে হেয় করে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ভয়ঙ্কর পরিকল্পনায় আসিফ নজরুল খোদা বক্সে লেগেছে। এদিকে দেখেন এনডিটিভিতে কি বলেছে, তার আবার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে। আপনারা এনডিটিভিতে সার্চ করে দেখতে পারেন যে এই ব্যাপারে তারা কি বলেছে, যে 2.1 মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছে, কিন্তু তারা এটা বলছে না যে 2.69 মিলিয়ন, 2.7 মিলিয়ন ভারতীয় সৌদি আরবে কর্মরত আছে। প্রতি বছর বাংলাদেশে 3.7 2023 সালের হিসাবে $3.7 বিলিয়ন বাংলাদেশে এসেছে সৌদি আরব থেকে, কিন্তু ভারতীয়রা সৌদি আরব থেকে 2023 সালে $12 বিলিয়ন এনেছে। তার মানে আজকে যদি বাংলাদেশের সাথে গায়ে পড়ে ভারতীয়রা শয়তানি করতে চায়, সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করতে চায়, তাহলে ভারতীয়দেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যদি ক্ষতি $4 বিলিয়ন হয়, ভারতের ক্ষতি $12 বিলিয়ন হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক রক্তের, আত্মার এবং ধর্মের। সৌদি আরবের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা এক আল্লাহকে ইবাদত করে, পরকালে বিশ্বাস করে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, অনুসারী আমরা। আর তোমরা ভারতীয়রা বেশিরভাগ যারা বাংলাদেশের বিরুদ্ধে লেগেছ, তোমরা মূর্তি পূজারী, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তবে বিচারের মালিক আল্লাহ, সেটা নিয়ে কথা বলার আমি কেউ না। শুধু এইটুকু দেখাতে চাই, যেই সৌদি আরবের মরুভূমিতে নিম গাছের ছায়ায় হজ যাত্রীরা হজ করেন, সেই সৌদি আরবে বাংলাদেশিদের উপর, বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের উপর, মিডল ইস্টে, শুধু সৌদি আরব নয়, সমগ্র মিডল ইস্টে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের উপরে আল্লাহর রহমত আছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দুঃসাহস ভারত এবং ভারতের চাকর বাকররা তোমরা দেখিও না। এখন আপনারা আসুন আসল কথায়। সমগ্র বাংলাদেশে অনেক দিন আমরা অপেক্ষা করেছি। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে আমি ক্রমাগত গত 5 বছরের যুদ্ধ তো করেছি, এবং 5 বছর পরে আমি বিপ্লবী ছাত্রদেরকে রক্ষা করার জন্য এবং তাদেরকে গাইড করার জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছি। একই সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেন আগে সংস্কার করতে পারেন এবং কমসে কম 5 বছর দেশ চালাতে পারেন, সেই জন্য আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখন আমাদেরকে একটু শক্ত হয়ে দাঁড়াতে হবে। প্রফেসর ইউনূস বোধহয় আমাদের ডাক শুনতে পারছেন না, যে আমরা ওনাকে কতটুকু সহযোগিতা করছি তা বুঝতে পারছেন না। উনি ঢালাওভাবে চিটাগাংয়ের লোকজন এসে নিয়োগ করছেন। স্বজনপ্রীতি বা নেপোটিজম একটা দুর্নীতির একটা অংশ, এবং ওনার সরকারের, ওনার আশেপাশে কিন্তু চিটাগাংয়ের প্রচুর লোক। এখন তার মানে আমার কথা শুনে অনেকেই মনে করবেন আমি বোধহয় চিটাগাংয়ের বিরুদ্ধে বলছি। ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি বলছি স্বজনপ্রীতি, কারণ আমি চিটাগাংকে আমি নিজে ভালোবাসি। আপনারা বলতে পারেন চিটাগাং আমার দ্বিতীয় জন্মভূমি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভাটিয়াতে আমি সামরিক অফিসার হিসেবে সেখানে আমার জন্ম হয়েছে। সেখানে আমি সামরিক অফিসার হিসেবে কোরআন হাতে নিয়ে ওয়াদা করেছি। তাই চিটাগাং আমার মনের মাঝে, আমার অত্যন্ত ভালোবাসার এবং স্নেহর জায়গা হচ্ছে চিটাগাং। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামের যেখান থেকে তথাকথিত শান্তি বাহিনী, বা আমি যাদের বলি অশান্তি বাহিনী, সান্তুল্লার মারা যেখান থেকে শান্তি বাহিনীর তৈরি হয় পানছড়ি, সেই পানছড়ির দুর্গম জায়গায় আমি শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি। তাই চিটাগাং আমার মনে প্রাণে। তাই বিষয়টা চিটাগাং বা চিটাগাংবাসীর বিরুদ্ধে নয়। কথা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যোগ্য লোকদের নিয়োগ করা হোক। সেখানে এই যে চিটাগাং থেকে আনা হলো খোদা বক্সকে, সেই খোদা বক্সের আজকের কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বাজারে ছোট করছেন। শুধু
এই বাংলাদেশের মাঝখানে আন্তর্জাতিক দৃষ্টিতে ওনাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে এখন দাঁড়াতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেরকম আমরা রক্ষার জন্য আগামীতে কাজ করার জন্য দাঁড়িয়েছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেরকম আমরা 5 বছরটাই চাই, ঠিকই একইভাবে সমগ্র বাংলাদেশের জনগণকে আমি বলবো, আপনারা প্রফেসর মোহাম্মদ কোনো কাজের ব্যাঘাত না করে এক দাবি নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অফিসের সামনে শৃঙ্খলার সাথে দাঁড়ান, আসিফ নজরুলের ছবি নিয়ে এবং আসিফ নজরুলের নাম দিয়ে, যে আসিফ নজরুলকে আমরা এখান থেকে বরখাস্ত চাই। কারণ আসিফ নজরুল সরলে পরে 3 শয়তানের একটা বড় শয়তান চলে যাবে, আর 3 শয়তানের একটা বড় শয়তান চলে গেলে কিন্তু ওই শয়তানের আঁকড়াটা এমনিতেই দুর্বল হয়ে যাবে। তাই চলুন, 16 বছর মনে করেছিলেন হাসিনাকে সরানো সম্ভব নয়, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস ছাড়ি নাই। ইনশাল্লাহ সব সম্ভব আল্লাহর রহমতে। আগে নিজে চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ কখন সাহায্য করবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত, আমি বলার কেউ না। তবে ঘরে বসে দোয়া করলেই যে কাজ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এই যে কিন্তু বহুবার বলেছে, এই জন্যই কিন্তু আমাদের নবীজি ওনার দোয়ার আগে কার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবেন? উনি তো দোয়া করেই ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু উনি সম্মুখ সারিতে অনেকগুলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং সহজ সুন্নত অনুসরণ করলেই হবে না, বড় বড় সুন্নতগুলো অনুসরণ করতে হবে। চলুন, আমরা গত 2024 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর পছন্দের বান্দা হয়ে জায়গা মতো পৌঁছে গেছে। এই প্রতিনিয়ত আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে দেশ এবং অসহায় জনগণের পক্ষে কাজ করছি, তারাও কিন্তু আমরা জিহাদ করে যাচ্ছি। এটাও কিন্তু একটা জিহাদের অংশ। পশ্চিমারা যেই দৃষ্টিতে জিহাদকে ব্যাখ্যা করে সেটা কিন্তু জিহাদ নয়। আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত চেষ্টাটাও কিন্তু একটা জিহাদ। তাই চলুন আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আসিফ নজরুল মুক্ত প্রফেসর ইউনূস সরকার চাই, খোদাবক্স মুক্ত প্রফেসর ইউনূস সরকার চাই, ডিআইজি রেজাউল করিমকে আমরা আবার ডিবি প্রধান হিসাবে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন করতে পারেন। আমি দেখছি কিভাবে অ্যাড করা যায়। আমাকে যে আমি একজনকে দেখছি, আসিফ নজরুল তো এখন আপনি একজন বলছেন যে হিপোক্রেটস, সুন্দর কথা বলেছেন, আমরা সবাই জানি। ইলিয়াস খুব সুন্দরভাবে, সাংবাদিক ইলিয়াস এটা ব্যাখ্যা করেছে যে ইয়েস, এটা আমাদের সবারই প্রশ্ন যে আসিফ নজরুল, শবনম রহমান প্রশ্ন করেছেন যে আসিফ নজরুল একটা মুনাফেক, একটা হিপোক্রেট, এবং ওনার বোধগম্য কি, ওনার এটা মাথায় আসে না যে কিভাবে সে এই প্রধান উপদেষ্টার, এই উপদেষ্টা সরকারের মাঝখানে থাকতে পারেন। সেটা আমাদের সকলের প্রশ্ন। আমরা সবাই অবাক হয়েছি যে তার মতো একটা চরিত্রহীন এবং যত দুশ্চরিত্রের কাজের মাঝখানে সে আছে, মিষ্টি মিষ্টি কথা বলবে মেয়েদের মতো, সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক রাখবে, এবং তার পরিবারের এমন আরেকজনও আছে। এইগুলো বলতেও আমি এইসব বিষয় আসলে কথা বলি না, আমি এইসব বিষয় নিয়ে লাইভ করি না। আমি আরেকজন বলেছেন তুহিন মালিককে নিয়ে, তুহিন ভাই ভালো করেই জানেন আমি ওনাকে নিয়ে আমি কতবার বলেছি তুহিন মালিকের কথা। তুহিন ভাই আমার নিজে আমার ফেসবুকে আছেন, উনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি। আমি বাংলাদেশে আপনি আসবেন কবে, সবারই প্রশ্ন। ইনশাল্লাহ আমি বাংলাদেশে আল্লাহ যদি তৌফিক দান করেন এবছরই আসব। আমি দিন তারিখ জানিয়ে আসতে চাই না, আমি চাই না বিমানবন্দরে কেউ আমার জন্য জড়ো হোক। আমি আসব, আমি সাধারণ জনতার মতোই আসব। আমি ইনশাল্লাহ অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করব, যেখানে যা প্রয়োজন সেখানে সেই জিনিসটাকে আগ বাড়িয়ে আমি কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এতদিন দূরে থেকে করেছি, আমি এবছরই ইনশাল্লাহ দেশের ভিতরেই এসে সেই কাজে অংশগ্রহণ করব। আমি আগেই বহুবার বলেছি, আমি কিন্তু অনেক ধান্দাবাজের মতো আমি কোনো ক্ষমতা চাই না, আমার কোনো আগ্রহ নাই। আল্লাহ দয়া করে আমাকে যেভাবে রেখেছেন শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি পালিয়েও আসি নাই। অনেক আওয়ামী সন্ত্রাসীরা অনেক সময় কথা বলে, আওয়ামী সন্ত্রাসীরা যাদের গায়ে লাগে বরখাস্ত, বাজে, নোংরা কথা, অশ্লীল কথা, আমি সম্মানের সাথে সেনাবাহিনী ছেড়ে, এবং সেনাবাহিনী ছাড়ার আগেই আমি আমেরিকাতে চাকরি পেয়ে যাই। তারপরে আমি সবার কাছে ধরে ধরে রিকোয়েস্ট করে আমি চাকরি থেকে অল্প বয়সী আমি চলে আসি। আমি একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, আমি তারপরে বহু বছর ধরে সফটওয়্যার ব্যবসা করছি।
সুতরাং আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি ভালো আছি। তারপরে এত বছর ধরে যাই করছি আমি নিজেকে বিপদে ফেলে, নিজের পরিবারকে বিপদে ফেলে দেশ এবং জনগণের জন্য করেছি। আমি সবার আগে প্রস্তাব করেছি যে তুহিন মালিককে আইন উপদেষ্টা দেখতে চাই, সবার আগে আমি, এটা তুহিন ভাই নিজেও সাক্ষী। আমি ওনাকে বলেছিলাম যে ওনার মতো একটা ইমানদার লোক এবং জ্ঞানী ব্যক্তিকে কি বলে এটাকে আইন উপদেষ্টা হিসেবে দেওয়া উচিত ছিল। দুঃখজনক হলো সত্যি প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, কিন্তু ওনার সকল কাজ করার স্বাধীনতা ওনার নাই। কারণ ওনার স্বাধীনভাবে কাজ করার সকল রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সেটা চুপ্পুকে রেখে, সবার প্রথম চুপ্পুকে রেখে, রাষ্ট্রপতি হিসেবে রেখে, সংবিধানকে রেখে, তারপর আসিফ নজরুল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি বিনা কারণে আমি সময় দীর্ঘায়িত করতে চাই না, সবার কাজ আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিকে সবসময় আছেন। আমি গত একটা লাইভে বলেছি যে এই দেশে দেখেন আল্লাহ কতটুকু রহম এই দেশের এবং এই দেশের মানুষের উপরে। অন্যান্য দেশে গণহারে কোভিডে মরে যায়, এই কোভিডের সময় কোভিডে মরেছে। কোনো সরকারের তৎপরতা, বরঞ্চ সরকারের অতৎপরতার জন্য, সরকারের স্বৈরাচারী শেখ হাসিনার অসহযোগিতার কারণে বাংলাদেশে আরো অনেক মানুষ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু তা হয়নি। কারণ বাংলাদেশের মানুষ ওই ফরমালিন খেতে খেতে, আজে বাজে খাবার খেতে খেতে গায়ের মাঝখানে বাংলাদেশের মানুষের অনেক কি বলে এটাকে অ্যান্টাইবডি জমে গেছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই ছোটখাটো বিষয়ে বাংলাদেশের মানুষের মাশাআল্লাহ এত সহজে রোগ বিরোগ হয় না। আর বাংলাদেশের মাটি এত উর্বর যে অন্য দেশে একটা গাছকে বাঁচিয়ে তুলতে অনেক সেবা যত্ন করতে হয়, অনেক শত শত ডলার খরচ করতে হয়, কিন্তু বাংলাদেশের মাটিতে মুখে থেকে একটা ফল খেয়ে, মুখ থেকে একটা ফলের বিচি থুতু দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সে মাটিতে গাছ গজিয়ে যায়। অন্যান্য দেশে 7 মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হলে বড় বড় দালান ভেঙে পড়ে শত শত হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বাংলাদেশে এই যে ডেল্টা বা এই যে বদ্বীপের দেশ হওয়ার কারণে, মাটি নরম হওয়ার কারণে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনায়, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ভূমিকম্পের যে কম্পনটা সেটা মাটি সেটাকে অ্যাবজর্ব করে নেয়, সেটাকে অ্যাবজর্ব করে নেওয়ার কারণে কিন্তু দালান কোঠায় অত বড় আঘাত লাগে না। এইগুলো আল্লাহর অনেক রহমত। সুতরাং বাংলাদেশের উপর আল্লাহর রহমত আছে। খালি আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনাদের আমি একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা আমি সবার সম্পর্কে জানি, আপনাদের দাদার সম্পর্কেও জানি, কম বেশি সবার সম্পর্কেই জানি। আমি কে খারাপ কে ভালো আপনারা বিচার করবেন, আল্লাহ দয়া করে আপনাদের বুদ্ধি জ্ঞান দিয়েছে। আমি অনলাইনে এসে মিডিয়াতে গত 5 বছরে আমি তো সবার প্রথম এসেছি, তারপরে তো অন্যান্যরা এসেছে, তখনও অনেকের নামই জানতো না যাদেরকে আপনারা অন্ধভাবে অনুসরণ করেন। আমি সার্টিফিকেট দিব 2 জনকে, এর বাইরে আমি কাউকে সার্টিফিকেট দিতে পারছি না, কারণ যারা পরিচিতি বেশি সবার 2 নম্বরই সম্পর্কে আমার জানা আছে কম বেশি। সাংবাদিক কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াস হচ্ছে জেনুইন লোক, তাদের কথা শুনতে পারেন। এবং কনক সারোয়ার এবং ইলিয়াস 2 জনেই দেশপ্রেমিক, তাদের কথা শুনতে পারেন এবং বিশ্বাস করতে পারেন। আমি বাকি কাউকে সার্টিফিকেট দিতে পারছি না, আমি দুঃখিত। তাদের ভিতরের সমস্ত গোমটা আমি জানি, কিন্তু আমি সেই আলোচনা থেকে বাদ দিতে চাচ্ছি। এইটুকু আপনাদের যথেষ্ট বোঝা উচিত, যাদেরকে অন্ধভাবে, এমন কাউকে অন্ধভাবে আপনারা লাখে লাখে অনুসরণ করছেন, তাদের বিরুদ্ধে তাদের অনেক অপকর্ম এই বাংলাদেশের মাটিতে, এবং এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের কি বলবো এগুলো, এখন শুনেন, বাংলাদেশের 54 বছরে আজকে বিভিন্ন দুঃখ দুর্দশার দোষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে ঢালোভাবে দিলে হবে না, অসচেতন বাংলাদেশিদের কারণেও বাংলাদেশেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। আজকে আপনাদের কারণেও কিন্তু আপনার আমার কারণে যারা চুপ করে থাকেন, যারা অন্ধভাবে অনুসরণ করেন, যারা একটা ব্যক্তিকে পছন্দ করেন বলে তার কোনো অপরাধ আপনার চোখে পড়ে না, এগুলো অন্যায়, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই যে প্রফেসর ইউনূসের সমালোচনা করছি, আমি ওনাকে আমি পছন্দ করি, আমি ওনাকে 5 বছর চাই, কিন্তু ওনাকে এমন মাত্রায় নেবেন না যে প্রফেসর ইউনূসের কোনো ভুলকে সমালোচনা করা যাবে না, তখনই কিন্তু দেশ ধ্বংসের দিকে আবার যেতে শুরু করবে।
কেউ বলেছেন আমি তো কারাকার বলেন, ওই যে একজন বলেছেন কি আব্দুল্লাহ রহমান, উনি বলেছেন দেলোয়ার ভাই আপনি সেনা প্রধানের বিরুদ্ধে কিছু বলছেন না, ভয় পান নাকি? আচ্ছা বলেন, যারা সেনা, কি বলবো, এই জন্যই বললাম বাংলাদেশের মানুষের আল্লাহ দুইটা মাস্টার্স পাস করলেই কিন্তু কি বলে এটাকে চিন্তা শক্তি হয় না মানুষের। যে শিক্ষা একটা মানুষের চিন্তা শক্তি দিতে না পারে সেই মানুষের শিক্ষা কোনো কাজে আসে না। আমি 2000 সাল থেকে, তারও আগের থেকে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি, বাট 2020 সাল থেকে আমি 2020 সালের আগে থেকেও হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি সচেতনভাবে, যেই কারণে আমার 2013 সালে আমাকে না 2011-12 সালে আমাকে জেনারেল আকবর ডিজিএফআই, এই জেনারেল ওয়াকারের ব্যাচমেট, উনি আমাকে ডিজিএফআইতে ডেকে নিয়ে উনি আমাকে হুমকি দিয়েছে যে আমাকেও মেরে ফেলবে, আমাকেও গুম করে ফেলবে আমি যদি মুখ খুলি। জেনারেল আজিজ সেনাবাহিনীকে প্রেশার দেওয়ার কারণে, সেনাবাহিনীর ভিতরের সমস্ত সত্য কথা তুলে ধরার জন্য যারা যারা দেশের বিরুদ্ধে কাজ করছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পোষা হয়ে পোষ্য হয়ে কাজ করছিল, তাদের নাম উন্মোচিত করার কারণে কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সবার আগে পার্সন নন গ্রাটা করা হয়, পিএনজি করা হয়। এবং তার পরবর্তীতে আরেকজন চরিত্রহীন সেনা প্রধান আসে, জেনারেল শফি এসে সেইটাকে চালু রেখে যায়, আমার উপর পিএনজি বজায় রাখে। বর্তমান সেনা প্রধান আমার উপর সেই পিএনজি, ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, ওনাকে নিয়ে সবার আগে আমি সমালোচনা করেছি। আমি ওনাকে এইভাবে বলেছি, উনি অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন মানুষ, স্বল্পভাষী মানুষ, কিন্তু দুঃখিত আমার কাছ থেকে যদি অন্যান্য কি বলে রাস্তাঘাটের লোকজনের মতো যাদের নিজস্ব চরিত্রের ঠিক নাই, তাদের উদ্দেশ্যের ঠিক নাই, কেন ইউটিউবে সেকালে চিৎকার করে কথাবার্তা বলে এবং জনগণের ব্রেইন ওয়াশ করে, আমি তাদের মতো একটা সেনা প্রধান হচ্ছে একটা রাষ্ট্রের অত্যন্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা প্রধানের এই পদ, সেনা প্রধান একটা ব্যক্তি না, এটা তাকে কুকুর বেড়াল বলে গালিগালাজ করা, এর চেয়ে অসভ্যতার পরিচয় বোধ আর কিছু হতে পারে না। আমি সেনা প্রধান এই পর্যন্ত যা করেছেন সবচেয়ে বেশি সমালোচনা আমি করেছি। 5ই আগস্টে আমি 24 ঘন্টা সময় দিয়েছি সেনা প্রধানকে, যে হাসিনা যদি না পালায়, ক্ষমতা না ছাড়ে, তাহলে গণভবন উড়িয়ে দেওয়া হবে। 13 ঘন্টার মাঝখানে পালিয়েছে স্বৈরাচারী হাসিনা। এখন এখানে অনেক কথা আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। উনি এককভাবে, উনি যেভাবে হ্যান্ডেল করেছেন, ওনার জায়গায় যদি হাসিনার অন্যান্য চোর বদমাশ থাকতো, যারা হালুয়া খেয়েছে, এই যে যারা আয়নাঘরের খুনি ছিল, এই জেনারেল আকবর, জেনারেল সাইফুল আবেদিন, জেনারেল সাইফুল আলম, এরা যদি থাকতো তাহলে বাংলাদেশে লাখ লাখ লাশ পড়তো। জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে কিন্তু লাখ লাখ লাশ পড়ে নাই, কারণ উনি বুঝতে পেরেছে যে কোন সময় পর্যন্ত ওনাকে সারেন্ডার করতে হবে। যদিও এর পেছনে আরো অনেক কাহিনী আছে, যেটা গত 5 বছর ধরে আমি চেষ্টা করছি বাংলাদেশের ইয়াং অফিসার এবং সৈনিকদেরকে উৎসাহিত করার জন্য দেশপ্রেমে। তারা একটা বিশাল ভূমিকা রেখেছে সেনা প্রধানের উপর চাপ সৃষ্টি রেখে। সেনা প্রধানের উপর সমালোচনা তো যারা আপনি শোনেন নাই, যারা শুনেছে তারা সাক্ষী দিবে। এই যে আমার পিএনজি উঠে যায়, প্রায় পিএনজি উঠে গিয়েছিল। সারা বাংলাদেশে আমার একমাত্র সম্পত্তি বৈধ সম্পত্তি, সেটা নিয়ে আমি এত বছর পরোয়া করি নাই। জলসিঁড়ি আবাসনের একটা আমার 5 কাঠা জমি, ওইটা কিন্তু সেনাবাহিনীর দেওয়া জমি না, আমার হালাল টাকায় কেনা পয়সা ওই জমি। সেই জমিটা অবৈধভাবে সেটা সেনাবাহিনী বন্ধ করে রেখেছে, আমাকে সেটা হস্তান্তর করে না, শুধুমাত্র সেনাবাহিনী সমালোচনা করার কারণে, জেনারেল ওয়াকারের সমালোচনা করার কারণে প্রায় উঠে যায়। যখন হাসনাতের সাথে ওনার মিটিং হলো আর উনি বলেছিলেন যে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে উনি নির্বাচনে চায়, তখন যে আমি একটা ভিডিও করেছিলাম, এরপরে আমাকে আবার পিএনজি আরোপ করা হয়, সমস্ত কিছু আবার ক্যান্সেল হয়ে যায়। আর আপনি বলছেন আমি সেনা প্রধানের কিছু বলি না। শুনেন, বাংলাদেশে দেশপ্রেমের চেয়ে মূর্খ এবং হুজুগের সংখ্যা বেশি বলি আজকে দেশের এই করুণ অবস্থা। আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দর্শক, আপনারা মেজর দেলোয়ার ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন
আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো আসিফ নজরুল সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।